আপনার প্রতি আমাদের ধন্যবাদ। ডক্টর জাবিন, আপনার অনুমতি নিয়ে আমি আসলে প্রথম কিছু প্রশ্ন নিয়ে আসলে আমাদের সাইদ আব্দুল্লাহর কাছে যেতে চাই, আমাদের তরুণ জার্নালিস্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট। সাইদ, আমার প্রশ্নটা আসলে একটু গুচ্ছ প্রশ্নের ধরনে। আপনাকে আমি আসলে এখন আমরা যে সময়টাতে আছি তার থেকে 1 বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যখন আপনার আবিষ্কৃত ছাগল কাণ্ড নিয়ে আমরা অনেক মুখরোচক আলোচনা শুনছিলাম, আরেকটি কোরবানি ঈদ সামনে ছিল, সেই সময় নিয়ে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আপনাকে 1 বছর পিছনে নিয়ে যাই, 2024-এর ধরেন কথার কথা 3, 4, 5, 6 মে, আপনি তখন কি আশা করেছিলেন যে এই সরকার যে আসলে 16 বছর ধরে নির্বাচন দিচ্ছে না বা 15 বছর ধরে নির্বাচনের নামে বিভিন্ন রকম তামাশা করতেছে, গণতন্ত্রের পথ আটকে রেখেছে, বিভিন্ন সময় খুবই শক্ত হাতে আমি বলবো যে বিরোধী মতকে দমন করছে, সেই জায়গায় আপনি হাইন্ডসাইট আপনি কি ধরনের পরিবর্তন আসলে আপনি চেয়েছিলেন? মানে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে জায়গাটা আসলে ইতিহাসের ওই বাকবদলের জায়গাটা আমরা একেবারে নিজের চোখে প্রত্যক্ষ করেছি। ঠিক গত বছর এই সময়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমার কাছে পুরো বাংলাদেশের চিত্রটা এমন ছিল যে যারা ডেমোক্রেসির পক্ষে অনেকদিন যাবত কথা বলতো তাদের অনেকের ভেতরে আমি ফ্রাস্ট্রেশন দেখেছি। আমার স্পষ্ট মনে পড়ে, খালেদ ভাই, যেহেতু আমি অনেকদিন যাবত এই অ্যাক্টিভিজমের সাথে জড়িত, অন্তত পক্ষে 2017 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশন যখন হয়ে গেল, তারপরে অনেক মানুষের ভেতরে যে হতাশার জায়গাটা আমি দেখতাম ডিসেম্বর মাসে বা তার আগে, যে প্রত্যেকে যে প্রোঅ্যাক্টিভ একটা রোলটা ছিল যে হয়তোবা একটা ইলেকশন হবে, হয়তোবা হাসিনার সরকারের পতন হবে, কিন্তু আলটিমেটলি যখন সেটা হলো না, এবং ইলেকশনের পরেও অনেকের একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে এই সরকারের পর হয়তোবা কোনো না কোনো প্রেসার চলে আসতেও পারে, কিন্তু মনে হচ্ছিল আশাটা ফিকে যাচ্ছে। 7 জানুয়ারি ইলেকশনের পরে আমার স্পষ্ট মনে আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আশেপাশে অনেকে আমাকে আশা দিচ্ছিল যে অনেক তো আন্দোলন সংগ্রাম কথাবার্তা বললা, এবার এগুলা বাদ দাও, এগুলা নিয়ে কিছু হবে না, ত্যাগ করো। আমি 8 তারিখে খালেদ ভাই স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি শেখ হাসিনার পতন কোনোদিনই না হয়, আমি আমার জীবনে যদি নাও দেখতে পারি, ইয়েট এই আন্দোলনটা চালায়া যাওয়া উচিত, আমাদের কথায় আমাদের কাজে সব জায়গায়। আমি মনে জনাব আব্দুল্লাহ, আমি মনে প্রশ্নটাকে আরেকটু প্রিসাইজ করি, কারণ হচ্ছে যে এই সময়টা এতই তাজা যে আমরা আমাদের অনেক কিছু বলার থাকে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন, সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল, মানে শেখ হাসিনাকে সরায় দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল, নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতেছিলেন? অবশ্যই সিস্টেমটার কথা। এটা শুধু আমার মনে হয় যে খালেদ ভাই আমার একার কথা না, এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আপনি যে বললেন না যে আপনারা করেছেন, আমার মনে হয় এটা আমরা একা করি নাই, এটা সারা দেশের সবাই মিলেই করেছে, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। সো ইন দ্যাট সেন্স বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল। শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো, সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে, এটা তো আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় রাখতো সেটা তো ছিল না। তো মানুষের ভেতরে একটা সিস্টেম পরিবর্তনেরও একটা আকাঙ্ক্ষাটা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা বড় সিগনিফিক্যান্ট পার্ট, কিন্তু ইলেকশনের পাশাপাশি দেশের অন্যান্য প্রত্যেকটা জায়গায়, মানে প্রশাসনিক জায়গায় যদি বলি, সাচিবিক জায়গায় যদি বলি, ল এন্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলি, এমনকি দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলবে, প্রত্যেকটা জায়গায় মানুষের একটা পরিবর্তনের অভিপ্রায় ছিল, দমবন্ধ একটা অবস্থায় ছিল। আমি এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছিলাম, যখন আপনি এই কথা বলেন যে ইলেকশন একটা পার্ট, কিন্তু ইলেকশন ছাড়াও এই যে সিস্টেমের পরিবর্তন অনেক জরুরি ছিল, ল এন্ড অর্ডার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে পরিচালিত হতেছিল সেটারও একটা পরিবর্তন ছিল। তো আপনার কাছে কি মনে হয় না যে একই জায়গায় আমরা এখনো আছি? এটা আসলে পুরোপুরি একই জায়গায় আছি আমি এইভাবে দেখতে চাই না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে তখন ইলেকশনের যে কথা, ইলেকশন সংস্কার প্রত্যেকটা জিনিসই চলবে, বরং বর্তমানে যেটা মনে হচ্ছে কারো কারো ব্যাখ্যায় ইলেকশন আর সংস্কার এই ব্যাপারগুলো বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা একই সাথে চলতে পারে। ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো
সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে। একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি মনে করে শুধু সংস্কার 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 করব, এই টাইপও একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে। কিন্তু না না আব্দুল্লাহ, আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না, শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকে সামনে আনেন এবং ইলেকশনটার কথাই বলতে থাকেন, তাহলে জিনিসটা যেটা হইলো যে জুলাইয়ের যে প্রেক্ষাপটটাতে যেই কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম, সেই কারণটা সেই জায়গায় থাইকেই আমরা আবার আরেকটা সরকার যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে, সেইটার জায়গায় আমরা যাইতেছি। কিন্তু খালেদ ভাই, ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই। তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে 1.5 বছরের মতো সময়। সো এই 1.5 বছরের ভেতরে সময়ের ভেতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব, অনেক সংস্কার আছে, চলমান প্রক্রিয়া থাকবে। কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। তারা যেটা বলার চেষ্টা করছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান থাক, ইলেকশনটাও জরুরি, ইলেকশনটাও ডিসেম্বরের আগে ইলেকশনের কথা কেউ একটা বলেন। সাইদ আব্দুল্লাহ, আপনি তো অনেক মেধাবী প্রতিভাবান, আপনি যে বলতেছেন যে সংস্কারটা চলতে থাকুক, এখনো যে দলটা আসলে ক্ষমতায় চলে আসবে ইলেকশন হইলে, একটা ভালো ইলেকশন হলে এখন বিএনপি ক্ষমতায় আসবে, তারা যখন এই কথা বলে যে সংস্কারটা চলুক, সংস্কারটা আমরা গিয়ে করব, তারা এখনো ক্ষমতায় নাই, তারা কিন্তু সংস্কারটা হইতে দেয় নাই। কেন আমি বলতেছি হইতে দেয় নাই? যে সংস্কারের কথাই আসুক, বিএনপি কিন্তু বলছে এটা আমরা মানি না। তো যারা এটা মানে না তারা এটা কেমনে করবে? তাদের মতো করে করবে। সবকিছুতেই যে না না খালেদ ভাই, আমার কাছে একটা ভিন্ন পার্সপেক্টিভ যেটা আছে, সবকিছুই সংস্কার কমিশন যেভাবে করে দিবে সেটাতে এগ্রি করাটাই সংস্কারের সাথে আমরা আছি, আর ওইটাতে যদি ভিন্ন কোনো মত থাকে তাহলে সংস্কারের সাথে নাই, এই কথাটা কি এইভাবে কনক্রিটলি বলাটা উচিত? একটা আমি বলি, যেমন আর্টিকেল, আমি যেমন অনেকগুলো পয়েন্ট আছে যে জায়গাতে ডেফিনেটলি তারা সংস্কার চায়। আবার আরেকটা ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো এক একটা নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় একটা স্প্রেডশিটে আপনি ফিক্স করে দিলেন যে এতগুলো সংস্কার সবার এক হইতে হবে, কিন্তু কোনোদিনও সবার কি একটা মত এইভাবে আসবে? যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আরেকটা স্বৈরাচারী মনোভাবই হলো, যা আমরা ঠিক করে দিলাম এটাতে সবারই একমত হতেই হবে। এটা তো হয় না। না, অ্যাবসলিউটলি সংস্কারের দরকার আছে খালেদ ভাই, আমি এটাও বিশ্বাস করি অনেক পয়েন্টে সংস্কারের দরকার আছে। রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় তারা যে পয়েন্টে আছে তাদেরও আরেকটু উদারভাবে বিবেচনা করা উচিত। আবার সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গাটা এখনো আছে। আপনি এটা সাইদ আব্দুল্লাহ, আপনি আসলে আসেন, আমরা ছোট ছোট করে ব্যাপারটা দেখি, তাহলে সুবিধা হয়। যেমন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে, পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তাদের মতো করে এটা হবে। ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আপনারা চেঞ্জ করেন, এখন আমি আমার চেঞ্জ করবো আমার মতো করে, এইটা কি হয় কোনোদিন? আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন, আপনি বলে দিবেন যে কোন জিনিসটা আপনাকে হার্ট করতেছে, কোন জিনিসটা আমার খারাপ। না অবশ্যই খালেদ ভাই, আমি কিন্তু এটা বলি নাই যে রাজনৈতিক দল বলবে যে আমরাই সব সংস্কার করব। আমি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি এই কথাই বলতেছে, সংস্কার করব কিন্তু আমার স্টাইলে। আমি খোলাখুলি বলি, আমার তো ঢাক রেখে কথা বলতে ইচ্ছা করে না, আমি খোলাখুলি বলি। বিএনপি বলতেছে সংস্কার চলবে, কিন্তু এটা হচ্ছে বিএনপির স্টাইলে, বিএনপির ব্র্যান্ডিং এ। অন্য কেউ কোনো কিছু বলবে, বিএনপি এত বড় দল, বিএনপি শুনবে কেন? কেন, অনেক পয়েন্ট আছে তারা তো শুনেও নেওয়ার চেষ্টা করছে খালেদ ভাই। যেমন উদাহরণ দেন, শুনবো না। ফর এক্সাম্পল আর্টিকেল 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আর্টিকেল 70টা দেখলাম সাইদ, এটা একটা খুব মজার বলতে হচ্ছে। আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই, যে জন্য 70 রাখার দরকার নাই। কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না? সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে পারবেন না, অর্থ বিল নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে? হ্যাঁ, এই তিনটা নিয়ে আলোচনা। আর বাকি সংসদে আর কি নিয়ে আলোচনা হয়? শোক প্রস্তাব, মমতাজের গান, এর বাইরে আর কি আছে? মমতাজের গানের কথা বলছি না, না এর বাইরে আর কি আছে? আপনি আইনের ছাত্র, আপনি বলেন তো এই তিনটার বাইরে কি আছে সংসদে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ? অর্থ বিল, সংসদীয় সংশোধন, সরকারের আস্থা, এই তিনটার বাইরে আর কি আছে সংসদে আলোচনা হয়? আপনি আমারে বলেন। এমন অনেক কিছুই হতে পারে, ব্যাপারে তো আইন চেঞ্জের কোনো ব্যাপার আসতেই পারে খালেদ ভাই। আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল ভাই, অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ, সব আইন অর্থ বিল হবে, চেক ইট ব্যাক, সব আইন অর্থ বিল, সব আইন চেঞ্জ অর্থ বিল হবে, সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে।
সেটা তো বটে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি এই জায়গায় বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল, হর্স ট্রেডিং যেটা আছে এটা যদি আটকানো যায়, মানে বিএনপির একটা পজিশন আছে, বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে, সেই ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হর্স ট্রেডিংটাকে আটকানো বাদ দিয়ে এবং পার্টিকুলারলি দু একটা জায়গায় বাদ দিয়ে এই জায়গাটাতে মেম্বার অফ পার্লামেন্টের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত। বিএনপির হয়তো বা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত। এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না, সংস্কার চায় না, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, আপনার সঙ্গে আরো আমি কথা বলবো, কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং, যারা একটা সংসদে দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে, আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন, সেইটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে সেইটাকে আপনি যদি শঙ্কা মনে করেন, এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইবো। ডক্টর জামিন, আমিও আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে? ধন্যবাদ খায়রুল ভাই, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না, কারণ এটার কথা অধ্যাপক রিয়াজ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে, যতবারই ওনার বক্তব্য হয়, যতবারই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন, সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন। এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে, আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐকমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে। কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি, এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক পার হয়ে গেছে, এটা হয় নাই। যাই হোক, যেভাবেই হোক, এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে। সো এটা কিন্তু সব পক্ষের জন্য, শুধুমাত্র তো এনসিপির লোকজনই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, যে ফেসবুকে লিখেছে, যে যেভাবেই অংশগ্রহণ করেছে, এটা সবার জন্যই আমরা এটার একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই। তো এটা আমার কাছে মনে হয়। আর এর জি শেষ করেন। আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে, এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐকমত্য হতে হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমরা একটু ছোট ছোট করে ডাক্তার সাহেব, আমরা একটু ছোট ছোট করে কথায় আসি। এই কথাটা বলি, রাজনৈতিক সব পক্ষ, মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, সব সিদ্ধান্ত। কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই, বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে, সাধারণ মানুষের নেতৃত্ব
মুহূর্তে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তো এই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ। Okay. তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম প্রিসাইসলি আপনারা এই ব্যাপারে কি চান। যাবেন, আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে, আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন, সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে। আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে, সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে। দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে। তো রাজনৈতিক পক্ষগুলি কারা, মানে এনসিপি, বিএনপি, রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি। আমি যদি ধরে নেই এনসিপিও আসে এর মধ্যে, তাই না, রাজনৈতিক পক্ষ হিসাবে। তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে, নাকি এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোনো একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই 5টা পয়েন্ট থাকতে হবে, আমরা যেরকম 5টা দফা দেই 7টা দফা দেই? অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য? এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে, তাই না? এখন আমরা জাতীয় ঐক্যমত্য থেকে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে, এখন গত 10 মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসনে, সাংবিধানিক দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে। সো এই ব্যবস্থাগুলো হলে ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন, আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না, এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে, অনেক গ্রে এরিয়া আছে। পয়েন্টগুলো প্রিসাইজ, হ্যাঁ না, পয়েন্টগুলো প্রিসাইজ। এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না, এনসিপির পছন্দ হলো না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা তো মানে পছন্দ অপছন্দ, এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল, অন্য কারো পছন্দ হলো না, সেটা তো পছন্দটা আগে বলেন, ঠিক হবে না। আপনাদের পছন্দটা আগে বলেন, কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই। নাহিদ সাহেব এটা বলেছেন, আপনাদের দলের আহ্বায়ক, যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে, তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম, শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না, জুলাই সনদের পরে তারা করবে। তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয়, কথাটা ছিল যে জুলাই না, এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই, কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয়, তাহলে হবে কি যে সব, যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে, সংস্কারটা ব্যাহত হবে। আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না, এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে। এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে, আমরা যে মতগুলা দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা ঠিক হবে। আমি এই জায়গাটায় ডক্টর জাবিন, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটায় আসতে চাইতেছিলাম। এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? না না না, এটা হচ্ছে কথাটা ঘোরানো। আমাদের হচ্ছে যে প্রস্তাবগুলো আছে, আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ব্যাপারে কি হবে, বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে, নারী আসনে কি হবে এবং কেন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে, কি প্রস্তাবে আছে, এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না। আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে, এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, প্রধান এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর 10 বছর মানে 2 টার্মের বেশি, নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না, নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ এনসিপির কোন প্রার্থীর ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেজন্য এটা বলা সহজ। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ
যদি এনসিপির তার মানে বাকিরা বলছে কারণ তারা শিওর যে তারা প্রধানমন্ত্রী হবে, তাই পথটা মানে ব্যাপারটা এরকমই তাই পথটা অনন্তকালের জন্য খোলা রাখতে চাচ্ছে। রাইট বিএনপি এরকমই মনে করতেছে। বিএনপি মনে করতেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায়। জুলাই সনদটার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না, যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হইল না, সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না? মানে আপনাদের টার্গেটটা কি, আইডিয়াটা কি যে জুলাই সনদটা ধরেন আমাদের ভালো লাগবে আমাদের এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম। আপনি কিন্তু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে। অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না, এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদের যেভাবে আছে, তখন কি হবে, তখন কার কাছে যাবে? তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞেস করেন তো একটাই উপায় নির্বাচন, মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটা উপায় নির্বাচন। এই 6টা উপায় বলেছে খালেদ ভাই, এই জিনিসগুলো বাস্তবায়ন করার 6টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে 6টা পথ কিন্তু বলেছে। শুধু নির্বাচন বাদে বাকি, শুধু নির্বাচন বাদে বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে, কিন্তু মানে আপনি এখন গণভোট কেমনে করবেন? আপনার সংবিধানে গণভোট নাই, সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন? গণ অভ্যুত্থানে সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল? না, ছিল না। সংবিধানে তো গণ অভ্যুত্থান ছিল না, কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তীতে সংবিধান মেনে শপথ নিচ্ছে সরকার, এই সরকার গণভোট কেমনে করবে? সেটা তো এটা এই প্রশ্ন, এই ব্যাপারটা যখনই আমরা বলি যে গণ অভ্যুত্থান বা এতগুলা রক্তপাতের পর এই সময় সবাই বলে যে এই সরকার না এটা বলবেই এই সরকারের সবগুলি সাংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না, তা তো হইতে পারে না। সবগুলি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না, এটা তো হইতে পারে না। মানে এটা পরিষ্কার। আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি একে বলি, এবার আপনি আপনার মন্তব্য দেন। আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না, কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না। তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই, সুতরাং এখানে এখন নির্বাচন হবে না, গণভোট দাও, জাতীয় পরিষদ নির্বাচন দাও, এই দাও সেই দাও, জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না। কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেহেতু নাহিদ ইসলাম অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে দিবেন না। আপনি বলেন না এই গণভোট দাও, গণপরিষদ দাও, এই সেই দাও, বাক্যটা এরকম না। আপনি গণভোট সরাসরি, এই যে আপনি আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর 2 বারের বেশি চান কিনা জীবনে, ওনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চাই, তাহলে এটা হবে। ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয়ে গণভোট হবে, প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না, প্রতিটা বিষয়ে গণভোট হবে। এত আপনি শোনেন, এই এক ব্যক্তি কেন্দ্রিক, মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 3 বার সংবিধান সংশোধন হয়েছে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই জিনিসটা করতে পারবো না? আচ্ছা এটা একটা বলেন তো, এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় 3 বার সংবিধান সংশোধন হয়েছে? 6ষ্ঠ সংশোধনী হয়েছে, এই যে আব্দুল সাত্তার আলাদা ব্যক্তি কেন্দ্র করে 3টা সংশোধনী হয়েছে, এক ব্যক্তি কেন্দ্র করে 3টা হয় নাই। এক ব্যক্তি কেন্দ্রিক মানে 3টা। আচ্ছা মানে একজন আমি বলছি যে এই এবং এই গণ অভ্যুত্থানটার পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন, যে হে গণভোট, গণপরিষদ, হ্যান ত্যান, এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। এই ব্যাপারটাকে যখন আমরা হালকা করতে চাই না, মানে আমি দেখতে পাচ্ছি খুবই ভারী, গণভোট খুবই ভারী, কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না, রাজনৈতিক দলগুলো, আমার এনসিপির এটা পছন্দ হবে না, বিএনপির ওটা পছন্দ হবে না, জামাতের এটা পছন্দ হবে না, গণ অধিকারের এটা পছন্দ হবে না, তাহলে এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না, এই রাষ্ট্রের মালিকা তো জনগণ। এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই, আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নাই। যে সবজিওয়ালা মারা গেছে, রিয়া গোপের মা বাবা, আহাদের মা বাবা, এরা তো কোনো রাজনীতি করছে না, যে ভ্যান চালক, যে রংওয়ালা, কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা, ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো নাই এখানে। কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে, এবং শুনেন খালেদ ভাই, এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে। এই আলোচনা, এই ডিবেট অনেক আগে শেষ। এবং আমরা যে সংবিধান, এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি, ওই সবজিওয়ালা, ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয়। আমি যে রাজনীতিতে আসবো, আমি একটা প্রিভিলেজ মনে করি নিজেকে, আমি একজন প্রিভিলেজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসবো, এই পথ কিন্তু গত
দশকগুলাতে আমি কখনো দেখি নাই, কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে। আমার মনে হয় আপনি আরেকটু ভালো করে দেখতেও পারেন, তাইলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন। আমরা আবার আসবো আপনার কাছে। আমি জনাব সাইদ আব্দুল্লাহ আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন, কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, যেটি ডক্টর জাবিন বললেন যে দুবার প্রধানমন্ত্রী থাকবেন কিনা পরপরের বেশি, দুবার বা লাগাতার একবার দুবার নাকি পরপর দুবার নাকি তিনবার, এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না, এবং সংস্কার যে করবে না এইটা বলে তারা যেন তেন রকমে একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল। আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। 15 বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি, তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই, কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক, তাদেরই মানুষ ভোট দিবে, তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে। কেন, কি করছে বিএনপি? ভাই এটা দেখার জন্য তো ইলেকশন দরকার। আমার কথা, বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না? খুবই সিম্পল উত্তর। মানে এইটা তো আমি বা আপনি, আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে কে দেখতে পারলো না পারলো না? বিএনপি যদি অপকর্ম করে, বিএনপি কে যদি পছন্দ না করে, বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না। কিন্তু সাইদ আব্দুল্লাহ, আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন? আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন, তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো, তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো, আমি তো ফেয়ার ইলেকশন পাবো না। ব্যাপারটা হলো কি খালেদ ভাই, বিগত আমার মনে হয় যে অনেকগুলা টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট, নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে। তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের প্রায় 10 মাস শেষ হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে, তার তো শুধু ইলেকশন কমিশন না, তার তো পুলিশ বলেন, সাসিবিক জায়গা বলেন, এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন। সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো? আইন শৃঙ্খলা বাহিনীর কি সংস্কার হইল না তো, সংস্কার হয় নাই তো। সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সংস্কার কেমনে হবে? যেখানে বিএনপির লোক নাই সেখানে জামাতের লোক আছে, অল্প কিছু এনসিপির লোক আছে, এই তো। তো প্রপোর্শনাল, আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই। খালেদ ভাই, আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে, আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই, এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক এই কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা। এবং অনেক জায়গায়, কেন এই সরকারের ভেতর আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে, ছাত্র প্রতিনিধি 2 জন বসে আছে না এখনো সরকারের ভেতরে? অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন, এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে, যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন তাহলে তো বলে আমি উদাহরণ দেই সাইদ আব্দুল্লাহ, আপনাকে আমি উদাহরণ দেই। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বর কথা প্রকাশ্যে বলেছেন, ইঙ্গিতে বলেছেন, আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার, হ্যাঁ এটা অন্যায় মামলা, রায় হয়েছে। 2 নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা, আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহোলি হেস্ট দেখতে পান নাই? যে আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন? জি আপনি বলেন। আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন, তাহলে তো আরেকটা পয়েন্টে তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে, সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপির, ইউনূস সাহেবের সাথে বিএনপির ট্রেডিং হচ্ছে এটা।
আমি আর আপনি তো দেখি নাই এটা, আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি যে এর বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি থেকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি, এনসিপি কম, ওই যে দুইজন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আছে এটা আবার একটা ঘটনাও আছে, ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেকের সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না, এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন, জামাত বেনিফিট পাচ্ছে না। তার বাইরেও তো জনগণ আছে ভাই, যারা বিএনপি, জনগণ তো অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে মানে কারেক্ট। আচ্ছা, আমি একটু কারেক্ট করি, আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশি, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? এটা তো প্যারামিটারের প্রশ্ন না, আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি, আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি, বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। কারণ তার মানে হলো তার পাওয়ার তো রক্তে কিনা, বিভিন্ন জায়গায় দেখেছেন। সাইদ আব্দুল্লাহ তার পাওয়ার তো রক্তে কেনা। তো আপনার কি মনে হয় যে পাওয়ার, বিএনপির পাওয়ারটা তো উড়ে এসে জুড়ে বসা? না, অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উড়ে এসে জুড়ে বসা যখন আপনি বলেন, ঠিক আছে, আপনি অপোজ করেন, আপনি বিশ্বাস করেন খালেদ ভাই, আপনি এটা বিশ্বাস করেন না? আমার বিশ্বাসের কথা আপনি বাদ দেন, আমার বিশ্বাসের কথা বাদ দেন খালেদ ভাই, আমার বিশ্বাসের কথা বাদ দেন। আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনিই তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলতেছে, কেউ কেউ, কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, শুনেছেন তার মানে কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, চট্টগ্রামের, সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতেরও অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কেউ আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটারে যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে। এটা ছাত্ররা নেতৃত্ব ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার মানে আটকে থাকতেছেন কিনা, সেইটা কখনোই বলছি না, আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই, প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেড ব্লকে না পরিণত হয়, যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা, আপনি যে আলোচনাটা টানছেন, এটা প্রেমিসটা কি, এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন? খালেদ ভাই, আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে, তারপর দেশটা জান্নাতুল ফেরদৌসে চলে যাবে? সাইদ আব্দুল্লাহ, আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই
মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছেন না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি। আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপি রে বাদ দিতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাদ দিতেছেন? তাদের যখন আপনি রাখবেন, তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে না। অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা তাদেরকে তো আপনি বিলিভ করি, হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্টে একমত হবে, এটা আমি অবিশ্বাস করি। আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নিয়ে, এবং দুই, এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে, এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপির নাই, নাকি আছে? আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে? এই কৃতিত্ব আসলে আপনি কি শুধু বিএনপিকেই দেখছেন, আর কেউ সেই কৃতিত্ব দাবি করছে না বিভিন্ন জায়গায়? আমি আর কারো কথা ভাবতেছি না, আমি বিএনপি কেন এই কৃতিত্বটা নেয়ার ভাবার কথা ভাবতেছি এটা আমি বিএনপি কখনোই বলেছে যে বিএনপি একক কৃতিত্ব নিচ্ছে, অথবা বিএনপি কখনো বলছে যে আমরাই লিড দিয়েছি? এই দুইটা বাক্য খালেদ ভাই কোথাও বলেছে? বিএনপির কেন্দ্রীয় কাছাকাছি প্রায় কাছাকাছি কথা বলেছে, কিন্তু তারা বলেছে যে বিএনপি না থাকলে নাকি এই আন্দোলন হইতোই না। সেটা প্র্যাকটিক্যাল কারণ, সেটা ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে, সেই আর্গুমেন্টে আমিই যেতে পারি। কিন্তু খালেদ ভাই, আমি আপনার কথাটাকেই ধরে আমি বলছি, বিএনপির কেন্দ্রস্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে? একটা যদি উদাহরণ আমি পাই তাহলে মনে করবো আপনি যে পয়েন্টটা তুলেছেন। না, এরকম বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই। বিএনপি যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন, আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে। সেইটা হচ্ছে যে আপনি বলেন যে একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো, 100টা আঘাত করা হলো, 100তম আঘাতে গিয়ে এটা ভাঙে পড়লো, তাহলে কি আপনি 100তম আঘাতের কৃতিত্ব দিলেন কিনা? তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক, এই আন্দোলনের জন্য ঠিক না। এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি, যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো, গোল দিল হচ্ছে তাজনুবা জাবিন। আমি তাজনুবা জাবিনকে স্কোরার বলবো, আপনাকে না, আনফরচুনেটলি। আপনি স্কোরার বলবেন, কিন্তু কোনোদিন কি খালেদ ভাই এইটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয়? হ্যাঁ, অনেকটাই বলে। হেডলাইনটা স্মরণ করেন, মেসির গোলে হারালো অমুক তমুককে। সেটা হেডলাইন, কিন্তু সবসময় কি এটা হয় খালেদ ভাই? বেশিরভাগ সময় হয়। বেশিরভাগ সময় না। আপনি ফুটবল খেলার কথা বলেন, ফুটবল আমারও অনেক প্রিয় খেলা, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল, শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো, এই জায়গাটা বোধ হয় যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় যে তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে। তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া দরকার ছিল। এবং একটা কথা বলি ভাই, আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন। জি, যারা আন্দোলন করেছে আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, এইটা কেউ অস্বীকার করা কারো জন্যই কখনোই উচিত হবে না। একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত, তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল, এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানে ছাত্রদের স্টেকও থাকবে, রাজনৈতিক দলগুলোকেও আপনি একদম নালিফাই করে দিবেন, সেটাও একটা নালিফাই। আমার মনে হয় যে নালিফাই প্রশ্নটা থেকে আসলে এটা আমি বুঝতে পারতেছি না। সাইদ আব্দুল্লাহ, আমরা আবার আসি আপনার কাছে। অনেকেই এই কথাও বলে যে রাজনৈতিক দলগুলো কিছু ছিল না, রাজনৈতিক দলগুলো এই কথা বহু মানুষ বলে, রাজনৈতিক দলগুলো কিছু ছিল না। আমি কিন্তু উল্টাটা দেখি সাইদ আব্দুল্লাহ, আপনি এটা একটু বিবেচনা করে দেখবেন। আপনি দেখবেন বিএনপির লোকেরা বলে মানে কি করলে জানি কে ভেসে যাবে। বিএনপির লোকেরা বলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আরেকজন বলে, এরকম রেটরিক কি শুধু বিএনপির লোকজন বলছে, অন্য কেউই বলছে না? সংস্কার প্রস্তাব না মানলে সেই প্রস্তাবটা কোরআন শরীফেরই বিরোধিতা করা হবে, এমন কথা কেউ বলে না? হ্যাঁ, এগুলিও বলে। আবার এনসিপির অনেকে এমন কথাবার্তা বলে যেটা রাজনৈতিক দলকে, যেমন দুই একটা বলেন তো আমার যেমন শেষ করে ওকে সাইদ আব্দুল্লাহ, আসতেছি আপনার কাছে। খুবই জমে উঠেছে আলোচনা, খুবই মানে জীবন প্রাণ দিয়ে সাইদ আব্দুল্লাহ আমাকে বোঝাতে চেষ্টা করছেন। আমি খুবই কি বলবো যে খুবই ছাত্র
তরুণের মতো বুঝতে চেষ্টা করতেছি, আমি মনোযোগ দিচ্ছি না, কিন্তু খালেদ ভাই, সাইদ আব্দুল্লাহ, আমি মনোযোগ আপনাকে দিচ্ছি আমি কিন্তু অনেক respect করি। মনোযোগ দিচ্ছি কিন্তু। জি। আচ্ছা, আমরা দর্শকদের জানতে চাইছিলাম যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান এনসিপি নেতা সার্জিস আলম। প্রিয় দর্শক, এই চাওয়া যৌক্তিক বলে মনে করেন কিনা? শতকরা ৭৯% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন, শতকরা ২১% দর্শক মনে করেছেন এটা ঠিক বলেন নাই। আমি একটু এনসিপি নেত্রীর কাছে একটু জানতে চাই, ডক্টর জাবিন, আমরা এই বিষয়টা বারবার খেয়াল করতেছি, কার কি আচরণ করা উচিত, অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা, সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, এমনকি ডক্টর ইউনূসের কি করা উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন। আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হচ্ছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে, এইটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা? আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই, আপনি যদি একসাথে একটু বলেন। এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় ব্যয়ের হিসাব, আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন, অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন। আমি একটু ছোট করে যোগ করতে চাই, আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? আপনার কাছে একটু যেতে চাই। আচ্ছা, শুরু থেকেই শুরু করি, যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে, এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় ১২০০ বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে। এবং সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে, আমি যদিও এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন, আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর ইয়ার করা হলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়ে
যে মানবজমিন একটা স্লিপ করছে যে এই কোন মানবজমিন সরকারের যখন সময় এই রিপোর্টটা করলো, মানবজমিন যখন এই রিপোর্টটা করলো, সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, তারা এটা এটা নিয়ে কিন্তু স্বীকারও করেছে যে এটা, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিনা? সাংবিধান তাদেরকে সেটা তো জিজ্ঞেস করা বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না। এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, দে আর নট অ্যাভেলেবল। না আপনার না এটা 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 মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন ফার্স্ট টাইমে। নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস। এটা তো এখন বর্তমান যে আরপিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফার্স্ট আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি? আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট বার এসেছিলাম, যে আপনারা বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুই দিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি, এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে। কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল, কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা ফ্যাক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাস করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। কারণ কি দল থেকে বেতন নিচ্ছেন? না, এটা তো এরকম তো হচ্ছে না। উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আপনারা জিজ্ঞেস করেন না? আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে, মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে সামনে, গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে, এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি, যে আপনারা আমরা তো চলছে। আমরা এটা উনি কিভাবে চলবে, এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আমার মনে হয় যে এটা ইখতিয়ারের প্রশ্ন না, এটা স্বচ্ছতার প্রশ্ন। আমি একটু দর্শকদের আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি, কনসিস্টেন্টলি করি। আমি মনে
মনে করি যে কারণ এটা এটা কাউকে আমি- আন্ডারমাইন করার আমি জন্য তো না, খালেদ ভাই- আন্ডারমাইন করার জন্য না, না। না, না, খালেদ ভাই, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না, এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, এবং আমরা দেখতে পেরেছিলাম। সো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে তার ধরনের বিবরণী দেখে financial আমার কাছে policy মনে হলো, হচ্ছে, তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো যে even কিছুদিন আমাদের মন্ত্রিত্ব প্রত্যেকটা করেছেন, সদস্যেরই কিছু কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে। সেটা আপনারা এটা তো বলছিলেন যে প্রথম আমার মনে থেকেই হয় করবেন, করেন mandatory। নাই আর কি। হাউএভার এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে, বাট ব্যাপারটা এরকম না। এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই, আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে, এনসিপি আসলে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আসলে আমি এই পর্যায়ে আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবার বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর মওকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে, নাকি আপনারা, যেহেতু ডক্টর ইউনূস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটি ভাবে ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল কথা। এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা, মানে গ্রামীণ না, নোবেল? কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে, মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না, কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতে, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো। কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা জনমুখী বৈষম্যহীন একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো, যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না। আমি জাস্ট এক লাইন একটু বলি, জি বলেন। তারা কি এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে দুইটা প্রতিবেদন ছিল, আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না, একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনই করেন না। আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনই করেন না, এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে। দুই অর্থনৈতিক সংস্কারের দুইটা প্রতিবেদন কিন্তু ছিল, শ্বেতপত্র কমিটি, টাস্কফোর্স কমিটি, এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না। এবং যে প্রবৃদ্ধির হার কমছে, এদিকে জিডিপি 31% মতো দেখাচ্ছে, মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র ভিত্তিতে যে বাজেটটা হয় এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি। আমার মনে হয় যে আমি প্রশ্নটাকে আরেকটু সরল করে আপনার সঙ্গে আবার একটু আলোচনা আসবো। আমরা একটু অনুষ্ঠানের টাইমটা আমরা একটু বাড়াতে চাই আজকে, এটা হয়তো একটু বাড়বে কারণ অনেকগুলি বিষয় নিয়ে আসলে আপনাদের দুজনের কথাই একটু বা আমার ইন্টারভেনশনের কারণে একটু হয়তো লম্বা হয়ে গেছে। আমি একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে ফিরতে চাই। সাইদ আব্দুল্লাহ, আমি একটু বাজেটের প্রসঙ্গে আসি, যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেট আসলে বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি বলি, কোনো দলই আসলে সে প্রশ্ন করে নাই। আমরা কিন্তু সব যে সিভিল সোসাইটি বলে আমি যাদেরকে চিনি তাদের কেউ কিন্তু আসলে এই বাজেটটার আসলে খুব ভালো কথা বলছে এরকম না, বরং আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলের ধারাবাহিকতাই এই বাজেটটার মধ্যে এটার মধ্যে বেশি পড়ছে। আপনি কি মনে করেন যে সরকার আসলে ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না, সরকারের স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতেছে না, সরকারের সব কিছু আপনার কারণে বা আমাদের কারণে বা এনসিপির কারণে, আপনি যাদেরই দায়ী করেন, যে সরকার শুধু একটা ডেটের মধ্যেই আটকে থাকতেছে আসলে, আর কিছু বিদেশ ভ্রমণ যে ডিসেম্বর জুন, কালকে আমি দেখতেছিলাম 26টা দল ওইখানে আসে, মানে আপনিও নিশ্চয়ই দেখছেন এখন টিভিতে। আমি এখন টিভি নামে একটা টিভি অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলাম, পুরোটাই প্রায় দেখতে চেষ্টা করতেছিলাম, যে সেটার মধ্যে 26টা দলের মধ্যে অনেকগুলি দল সেটা বলতেছে যে ডিসেম্বরে না কেন, ডিসেম্বরে আগে না কেন, এনসিপি ছাড়া। কেউ কেউ আবার এটা বলতেছে যে ঠিক আছে আপনি ডিসেম্বরে পরে দেন, আপনি একটা ডেট ঘোষণা করে দেন, আপনি এই রহস্যের মধ্যে রাখার মানে কি? মানে আমি কিন্তু এটা আমি
একই প্রশ্ন আমি তাজনুবার কাছেও জানতে চাইবো যে ডক্টর জাবিন, আপনিও আমাদেরকে একটু বলবেন যে আপনাদেরকে একটু মানে মানে জানতে ইচ্ছে করতেছে না যে কেন এই ডিসেম্বর থেকে জুনের এই একটা করিডোর রাখা হয়েছে? আপনি আমি একটু বাজেটটা প্রসঙ্গে যদি আগে বলতেন। না, বাজেটটার প্রসঙ্গে বলবো এবং একই সাথে এটা ইন্টারলিঙ্কড একটা ব্যাপার, মানে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বাজেটের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে, এই বাজেটের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যে কেউই আসলে খুব বেশি হ্যাপি না। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস থিং, এই বাজেটটা তারা যদি মানে তাদের দৃষ্টিতে যদি অনেক বেশি আধুনিক করার চেষ্টা করতে, সবকিছু করার চেষ্টা করতে, এই জায়গায় কিন্তু অন্য জায়গায় রাজনৈতিক দলের যেভাবে কমেন্ট গুলা ছিল, অন্তত এইটা করার ক্ষেত্রে কিন্তু ওই জাতীয় কমেন্টটা ছিল না। এবং আপনি তাহলে বলতে পারেন যে তাহলে এটা কেন হলো না? আমার কাছে মনে হচ্ছে এই সরকার একটা জায়গায় ফোকাস করেছে যে ইলেকশন ডিসেম্বর থেকে জুন, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। এবং একই সাথে আমি প্রসঙ্গটা আনছি কারণ আমার কাছে মনে হচ্ছে ইন্টারলিঙ্ক। উনি জাপানে গিয়ে, আপনি একটু আগে প্রসঙ্গটা চমৎকার ভাবে অবতারণা করেছেন, উনি জাপানে গিয়ে বললেন একটা দল ছাড়া কেউ আসলে ডিসেম্বরে ইলেকশন চায় না, মানে একটা দলের দিকেই কামান দাগানোর চেষ্টাটা করলেন। হোয়ারএজ বেশ কয়েক মাস আগে থেকেই অনেকগুলো দল, আমার কাছে মনে হয় সাইদ আপনি খুবই, আমি আপনার একটু অনুরোধ করি যে আমরা কি ডক্টর ইউনূসের ভুল অনুবাদ করলাম? আমার কাছে কিন্তু ইংরেজিটা শুইনা মনে হয়েছে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়, একটাই দল ডিসেম্বরে নির্বাচন চায়, এটা উনি বলেন নাই। একটা দল চায়, একটা দল চায় মানে কি ওয়ান পার্টি মানে কি ওয়ান ভেরি গুরুত্বপূর্ণ পার্টি, এইটা উনি মিন করছেন, এটা আমার ওনার কথা শুনে মনে হয়েছে। এবং এটার ইংরেজি অনুবাদ ওইটাই, কারণ ডক্টর ইউনূস তো খুব ভালো করে জানেন যে বিএনপি আজকে চাইলে লগে লগে 20টা দল তো উনার সঙ্গে সঙ্গে কথা কবেই। আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে? আপনার কাছে কি মনে হয়েছে? কিন্তু আমরা এটার অনুবাদ করলাম, একটা দলই শুধু ডিসেম্বর নির্বাচন চায়। দিস ইজ লাইক, আমি এক্স্যাক্টলি, আমিও যখন এটা দেখলাম প্রথমবারের মতো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কি আসা উচিত ছিল না। যেমন আপনি একটা টিভির কথা বলছিলেন, আমরাও তো বিভিন্ন জায়গা থেকে যখন এই সোর্সিংটা দেখি, আমার কাছে মনে হয়েছে, কারণ অতীতে তো একেবারে পত্রিকার রিপোর্টই আছে অনেকগুলো দল চাচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে এই কথাটা কেন এইভাবে কেন আসলো। তো তারপরে এই ব্যাপারটার কনক্লুশন চলে এসেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যখন অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে বসেছেন, উনি তো প্র্যাকটিক্যাল পিকচারটাই দেখেছেন, অনেকগুলো দলই চায়। এবং এই জায়গায় দেখেন ওনার আরো একটা জায়গা একটু মার্ক করে দেওয়াটা জরুরি। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন মোটামুটি যে ডিসেম্বর হলে কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইলেকশন, এই টাইপও একটা তার নোশনটা ছিল, আপনি মনে করতে পারেন হয়তো বা। তো আমার কথা, 1.5 বছর ক্ষমতায় থাকার পরে ডিসেম্বরে যদি কম্প্রোমাইজড ইলেকশন হয়, তাহলে ওই পরবর্তী 5 মাসে কি এমন পরিবর্তন হবে যে সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন হবে? আমরা তো অতীতের প্রেসিডেন্ট ডক্টর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ছিলেন, ওই সময় 3 মাসের ভেতর অনেক চমৎকার একটা আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরায় বলি, ডিসেম্বরে জনাব তারেক রহমান আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি মার্চ মাসে হন, কি এমন সমস্যা হবে? আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই সরকার যেভাবে জুন পর্যন্ত বলছে, এটা না বলে আমি জাস্ট আমার কথাটার প্রসঙ্গে বলছি, এই সরকার বলুক যে ঠিক আছে জুন না, ডিসেম্বরে হচ্ছে না, জানুয়ারিতে হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই টাইপ কোনো ডেটও তো আসছে না। যতবার করে বলছে ডিসেম্বর টু জুন, কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো, আমার কাছে মনে হয় সংখ্যাটা কি, মানে ভয়টা কোথায়? আবার একটু ব্যাখ্যা করে তো যারা এটার মধ্যে থেকে বিএনপি ভয়টা কোথায় পাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে ব্যাপারটা তো উল্টা ভাবেও বলতে পারেন যে বিএনপি দাবি করলে সরকারের ভয়টা কি? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, বিএনপি তো ভালো, আমি ভালো খারাপ, খালেদ ভাই ভালো খারাপ এই ডিসিশন নেওয়ার আমিও কেউ না, আপনিও কেউ না, আমি ওই আলোচনা না যাই। রাদার আমি বলি ব্যাপারটা হলো, আপনি যে প্রশ্নটা করলেন সরকার কিসের এত ভয় পায়, এটাও তো তাহলে একই সাথে আলোচনা হওয়া দরকার। তাই সরকারের এত ভয় কিসের? আসেন আমরা ভালো মানুষের মতো সরকার যেটারে ভয় পাইতেছে সেটার আমরা মাইনা নেই, যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজড হবে, এইটাই ভয়। সরকার তাহলে কি সংস্কার করলো? তারা জাতির এত বিএনপি রাস্তাঘাটে এত বেশি চাঁদাবাজি করছে, এত ব্যস্ত রাখছে সরকার কোনো সংস্কার করতে পারে না। আপনি এটা মনে করেন? আমি প্রশ্নটা করতেছি, আমার মনে করাটা বাদ দেন আপনি। আচ্ছা, তার মানে এই যে এই জাতীয় ধারণা, তো ধরেন একজন চাঁদাবাজি করলো, আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্টেট ফরওয়ার্ড গ্রেফতার করে নিয়ে চলে যাক, এটা তো সরকারের কাজ রে ভাই। সরকার এখন দেখেন সিনারিওটা আমি বলি, সরকার ব্যর্থতার দায়ভার কিভাবে চাপায়, এই উদাহরণটা আমি দিব খালেদ ভাই। আমার মনে হয় যে একটু যদি ফ্রিলি আমি বলতে পারি তাহলে উদাহরণটা দিতে পারি। 1 মিনিটে বলেন। জি, সুস্পষ্ট একটা উদাহরণ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এয়ারপোর্ট দিয়ে চলে গেল, অ্যাজ ইফ সরকারের কেউই জানতো না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে
খুবই ক্লিয়ারলি দেখা গেল যে ওই জায়গায় বর্তমানের এসবি ডিআইজি ইমিগ্রেশনের দায়িত্বে যিনি আছেন এবং এসবি চিফের যারা দায়িত্ব আছেন তাদের প্রত্যক্ষ পারমিশনের ভিত্তিতে তারা এয়ারপোর্ট ছেড়েছেন এবং ভিআইপি ট্রিটমেন্টেই আব্দুল হামিদ এয়ারপোর্টটা ছেড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বড় গলায় যে এটার তদন্ত করে যদি না বের করতে পারেন পদত্যাগ করবেন, কমিটিও খুলে দিয়েছিলেন। তার পদত্যাগ করা উচিত, এক্ষেত্রে আমি আপনার সাথে একমত, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সরকার প্রধানের দিকে আঙ্গুল তোলা। না, শেষ হয় নাই, আমি আসছি। দেখেন, ঠিক এইটার জন্য পরবর্তীতে একজন নায়িকা নুসরাত ফারিয়া, ওই নুসরাত ফারিয়া ভালো কি খারাপ কি অমুক তমক আমি এই আলাপে যাচ্ছি না, কিন্তু উনাকে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হলো না, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। তার পরবর্তীতে তাকে যে মামলা গ্রেপ্তার দেখানো হয়েছিল, মানে 300 আমি আসছি ওই পয়েন্টে আমি আসছি। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য দিলেন যে ছেড়ে যদি দিতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন। উনি তো শপথ নিয়েছিলেন আবেগ বিরাগের মানে বশবর্তী হইয়া উনি কাজ করবেন না। তার মানে উনি কি এই জায়গায় আবেগ বিরাগের বশবর্তী হইয়া আব্দুল হামিদ যে চলে গেছে এই ব্যর্থতাটা ঢাকার জন্য আর একজনকে নিয়ে এসে এই যে কাজটা করছে, তার মানে সরকার কিভাবে ব্যর্থ হচ্ছে এই দায়কে, এটা কি রাজনৈতিক দলের? আপনি যে বললেন একটু আগে যে বিএনপির জন্য কোনো কাজ করতে পারছে না, এই জায়গায় বিএনপির ইম্প্যাক্টটা কোথায় ছিল যে কারণে এত বড় একটা ব্লান্ডার করে বলবেন? এই জায়গায় ছিল না, নানা জায়গায় ছিল আর কি। এরকম আরো বহু জায়গা আছে খালেদ ভাই, এরকম বহু জায়গা আছে। আপনি দেখেন মাঠ প্রশ্নে আপনি খোঁজ নেন সায়েদ, আপনি মাঠ প্রশ্নে খোঁজ নেন। আমি তো বাংলাদেশের সাথে কানেক্টেড থাকি, মাঠ পর্যায়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা টেন্ডার ভাগিতে, প্রতিটা মানে আপনারে বিএনপির লোক কইব যে ওর সাথে আপনি গেঞ্জাম আসেন আমি নেগোসিয়েশন করে দিচ্ছি, থানা দিয়ে আপনি কি করবেন বা আমার সাথে নেগোসিয়েশন করবেন না, মামলাগুলো আমি আপনার এগেইনস্টে দিব। আপনি খোঁজ নিয়ে দেখেন সাহেব, মানে আমি বাড়ায় বলতে, আপনি যে বললেন না প্র্যাকটিক্যালিটি, আমি কখনোই কিন্তু বলছি না যে বিএনপি অপকর্ম করছে না, এটা আমার কনক্লুসিভ রিমার্ক। অনেক জায়গায় অপকর্ম হচ্ছে। বিএনপি কি ফেরেশতাদের দল? আমার মনে হয় বিএনপি প্রধান যারা আছেন তারাও দাবি করেন, অন্যান্য দলের ক্ষেত্রেও সেম কাহিনী। এই যে ছোট্ট একটা দল এনসিপি, এই এনসিপি তো থানায় কেউ গ্রেফতার করলে তারা গিয়ে ছাড়ানোর জন্য চলে যায়। জামাতেরও অনেক জায়গায় হচ্ছে। তার মানে এটা বাংলাদেশেরই পিকচার। এবং আমি কিন্তু কখনোই বলছি না যে এই দলটা কোনো অপকর্ম করছে না। আমি কি বলছি খালেদ ভাই? তার মানে আমার আর আপনার মতামতের জায়গায় পার্থক্য নেই। আমি যেটা বলার চেষ্টা করছি, প্রত্যেকটা ব্যর্থতার জায়গা রাজনৈতিক দলের পর যখন কামান দাগাবে, এর মিনিংটা হইল এই সরকার নিজেও অনেক জায়গায় বড় বড় ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে। এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে, একটু দ্রুত বলে শেষ করে দেন। জি জি জি। তার মানে দেখেন, সরকার যদি এই জায়গায় অনেক ধরনের কাজ করতে, যেমন কালো টাকা সাদা করার যে পদক্ষেপ বা বিভিন্ন জায়গায়, এটা নিয়েও কেউ কেউ কথা তুলছে। ওই যে আপনি পুরস্কারগুলো নিয়ে কথাই বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন, তারও দুই একটা রেফারেন্স আছে। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর ভেতরে এমনও আছেন রেমন ম্যাগসাসাই অ্যাওয়ার্ডও তারা পেয়েছে। তো ওই যে 9টা অ্যাওয়ার্ডের কথা বলছেন, তার ভেতরে কিন্তু অন্য আরো কয়েকজন আছেন। সো বিভিন্ন জিনিস যেটা আমার কাছে আইন কি বলে একটু ছোট করে জানেন, আইন কি বলে, যখন এই আইন ছিল না তখন আমি কর দিছি, পরে আইন হয়েছে, তারপরে কি আমার ভূতপূর্ব পুরস্কারের কর মাফ হয়ে যাবে? এটা তো সম্ভব না। না, এটা হওয়ার কথা। আমার তাদেরকে তো এটা বাইরেই রাখা যায়, তাদেরকে তো এটা বাইরেই রাখা যায়। আমি ওইটাই বলছি, কিন্তু ভবিষ্যতেও এই কাজটা আপনি যেহেতু অবতার, ভবিষ্যতে নোবেল আর কে পাবে আপনি ছাড়া, তাও একটু দেরি হবে তো। না খালেদ ভাই, আমার মনে হয় যে বাংলাদেশে কেউ যদি নোবেল পায়, আপনি যেহেতু বললেন আমি একদমই যোগ্য মানুষ না, আপনিও পেয়ে যেতে পারেন। এবং পুলিশের পুরস্কার ডেফিনেটলি আপনার পাওয়া উচিত। দাঁড়া, সেইজন্য আমি বলতেছি যে এটা পুরোটাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে চাপানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো যেই কর উনি দিয়ে দিয়েছেন সেটা দিয়ে দিয়েছেন, এবং ম্যাক্সেসাই যে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, রাদার আমি এই পয়েন্টে যে পয়েন্টটা মেক করতে চাচ্ছিলাম খালেদ ভাই, সেটা হলো এই অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে হয়তোবা দরকার ছিল না, রাদার যে জায়গাগুলো দরকার করার কথা ছিল এখন বলতে পারেন যে তাহলে কেন হইল না। অন্তর্বর্তীকালীন একটা সময়ের ভেতরে এই টাইপ ডামাডোল যে থাকবে, এটা হলো প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের ব্যাপার। এবং এই কারণে অন্য কোন ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বাজেটটা নিয়ে যে পরিমাণ মানে চার সাইডে হাইপ থাকে, আলাপ আলোচনা থাকে, এবার দেখবেন আলাপ আলোচনাটা কম। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের যে প্ল্যানটা, আমার কাছে মনে হচ্ছে সবাই ওইটাই ধরে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই পুরো ইস্যুটা ম্যানেজ করা হয়তো বা ইলেক্টেড গভর্নমেন্টের মধ্যে যে হিউজ স্কেলে করে সেটা সম্ভব না। এই জন্য এই জায়গায় ফোকাসটাও কম আছে। না, থ্যাংক ইউ। আমার দুইটা প্রশ্ন নিয়ে আমি ডক্টর জাবিন আপনার কাছে আসতে চাই, যেহেতু সরকারের মানে সরকার সাথে আমি এনসিপির
মানে সম্পর্কের ম্যাট্রিক্সটা একটু আমি ধরতে চেষ্টা করতেছি, আমি না বাকি অনেকেই ধরতে চেষ্টা করতেছে। আমি এইটা বলি যে বিগত সরকারের আমরা অনেক কঠোর সমালোচনা করছি, এখনো করতেছি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিসি ছিল সেই পলিসির কঠোর সমালোচনা। কিন্তু আমরা দেখতেছি যে ভারত আজকে ইচ্ছে হইতেছে কালকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, পরশু ভিসা নেওয়া কঠিন করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের যে ভারতের সঙ্গে চুক্তি আছে যেগুলি আমরা বলে আসছি এতদিন ধরে যে ভারতের ফরে চুক্তি, সেই চুক্তিগুলি প্রকাশ্যে আনার দাবি আমরা করতেছিলাম, সেই দাবি এনসিপি করতেছে কিনা এবং ভারতের সাথে সেই চুক্তিগুলি বাতিল করার জন্য ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে কিনা। ডক্টর ইউনূস লিপ সার্ভিস দিচ্ছেন, তিনি ভারতের বিরুদ্ধে অনেক কাজ করতেছেন, কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখি নাই যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে গেছে। আই রিপিট, একটা দেখি নাই। আপনারা এনসিপি এটাকে কিভাবে দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার? এটা নিয়ে আসলে চুক্তির থেকেও বড় যে বিষয়টা আমি এখন আপনাকে একটু দেখি যে এই বিভিন্ন বর্ডার দিয়ে পুরো দেশে, আমাদের দেশে যে বিভিন্ন বর্ডার আছে, আজকের নিউজ আপনাকে আমি বলছি যে প্রায় 2000-এর মতো পুশিন হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমি দেখলাম যে অনেকটা উনি সারেন্ডার, যে দিল্লিকে চিঠি দিবেন এবং এই পুশিন ঠেকানো যাচ্ছে না। এই যে পুরো বর্ডার দিয়ে যে প্রতিদিন ভারতীয় অবৈধ ভারতীয়দেরকে যে ঠেলে ঢুকানো হচ্ছে, এটার ব্যাপারে আমি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বিবৃতি বা কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের স্টেপ আমি কিন্তু এখনো দেখি নাই। সো এটার একটা বড় সমালোচনার জায়গা এবং বড় একটা দুশ্চিন্তার জায়গা। আর এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে আমরা বা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে আধিপত্যবাদ বিরোধী যে আমাদের একটা অবস্থান, এটা আমরা একদম শুরু থেকেই আমরা কিন্তু জানিয়ে আসছি। এবং আপনারা যখন জানিয়ে আসছেন তখন শুধু গত সরকারের সমালোচনা করতেছেন, কিন্তু আমি কিন্তু এনসিপির কাছে মাধ্যমে এই দাবি জানাতে চাই যে গত সরকারের সম্পাদিত চুক্তিগুলি ডক্টর ইউনূস সামনে আনুক এবং তারা কেন এটা বাতিল করতেছে না, এই সরকার এটার জবাব দিক। না, সেটা এই চুক্তিগুলা সামনে আনার কথা বা দাবি, এটা আমি জানি না আপনি মিস করেছেন কিনা, এটা আমরা আমাদের বিভিন্ন জনের বক্তব্যে, আমাদের কথাবার্তায় সবসময় ছিল। যেহেতু বর্তমানে সংস্কার এবং নির্বাচন এবং এই কেন্দ্রিক আলোচনা রাজনৈতিক প্রাঙ্গণে বেশি হচ্ছে, হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই, কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না, তার আগে থেকেই 5th আগস্টের পর থেকেই আমরা যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম, নাগরিক কমিটি, এরপরে এনসিপি, আমরা সবসময় এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো আপনারা কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে, কিন্তু এই সরকার যে এগুলিকে বাতিল করতেছে না, এরকম কথা আপনারা বলছেন, আমি আসলেই শুনি নাই। আসলে খালেদ ভাই, এই আপনার গত প্রোগ্রামের পরে, আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম, এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে। তো এটার আমি তো ডিটেইলস, এটা কেন সরকার করছে না, আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো, কিন্তু এই দাবিটা আমরাও তুলে এনেছি। আপনারা দাবি তুলছেন, অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের। আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা, মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমালোচনা করেছেন। এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কোটার বিরুদ্ধে যে আন্দোলন, তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা, সেটাকে কিভাবে দেখছেন? আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি? জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন, কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এইটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি। মানে এটা কেন? মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরো অনেক বছর পর পর, এমনকি এটা জুলাই স্পিরিটে এগেছে চলে যাবে, সেগুলিও করা হচ্ছে, এটাতে আপনারা আসলে কিভাবে দেখেন? খুব অল্প কথা যদি বলেন, লম্বা প্রশ্ন করার জন্য। না, হ্যাঁ, এটা আমাদের যখন আহ্বায়ক সাহেব উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, যখন ওনার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা হোয়াটএভার, তখন সবগুলো রাজনৈতিক দলই দেখা করেছেন। আমাদের কিন্তু ওনার সাথে দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই, যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদেরকে যে সঞ্চয়পত্র, মাসিক ভাতা, এককালীন টাকা দেওয়ার কথা ছিল, এটা যাতে বাস্তবায়ন হয়, এটা কিন্তু থেমে আছে। এবং এই বাজেটেও কিন্তু 405 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেটভুক্ত যেসব শহীদ পরিবার আছে, আহত যারা আছে 12,000-এর মতো, তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে। এবং এই যে জুলাই আহত বা শহীদ, এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই।
এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারেই ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে। তো এই ব্যাপারটাকে, তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কারণ দীর্ঘ একটা স্বৈর শাসকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময়। তো এটাকে অবশ্যই আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। আমরা এনসিপিও এই গণ অভ্যুত্থানের পরবর্তী এটার স্পিরিট ধারণ করে করা একটা দল, আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে, মাসিক ভাতা, সঞ্চয়পত্র, ফ্ল্যাট, যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয়, সেটা যাতে এই রয়ে না যায় আর কি, যে জাস্ট বাজেটের মধ্যে সীমিত না থাকে। ঠিক আছে, আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। এই প্রশ্নটি আসলে আপনাকে এটি একটি বোনাস প্রশ্ন, এবং যেটি আসলে সাইদ আব্দুল্লাহ আপনিও এটি জবাব দেবেন, আপনারা 1 মিনিট করে সময়। সেটি হচ্ছে, সম্প্রতি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলা থেকে বেকসুর খালাস ও মুক্তি পেয়েছেন। এতে উচ্ছ্বসিত জামাত শিবির, আপনাদের কোনো কোনো নেতাও আসলে উৎসাহিত, মানে উৎফুল্ল, সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছেন যে এতে খুবই উৎফুল্ল। এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির, এরকম খবর আমরা পড়েছি। এই বিষয়টি এনসিপি আসলে কিভাবে দেখেছে? মানে এটি কি হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে? এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা যদি ছোট করে বলেন, এবং সাইদ আব্দুল্লাহর কাছ থেকে এটা আমি ছোট করে 1 মিনিট। এটা কেউ যদি এটার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে থাকে, মানে এটার রায়টাকে নিয়ে, এটা তার ব্যাপার, কিন্তু এইটার মানে বিচারিক প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ ছিল। এই ট্রাইব্যুনালটাকে দলীয়করণ করার কারণে, রাজনীতিকরণ করার কারণে, এটা ত্রুটিপূর্ণ কারণে এটা তার এই রায়টা হয়েছে। কিন্তু তার মানে এই না যে যারা স্বাধীনতা বিরোধী ছিল, গণহত্যাকারীর সহযোগী ছিল, সেটাকে এটা দিয়ে আড়াল করা ব্যাপারটা জামাত মানে রায়ের প্রতিবাদে যারা কর্মসূচি পালন করেছে তাদের উপর হামলাটাকে এনসিপি কিভাবে দেখে? হামলা তো খালেদ ভাই, আমি যদি আসলে মানে কোন হামলা, সহিংসতা আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না। প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে, প্রায় 618টা সহিংসতা, 93 জন খুন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে, একটা গ্রাফ দেখছিলাম, এনসিপি, বিএনপি, জামাত। তো কোন সহিংসতাই আসলে কাম্য না এবং মারামারি কাম্য না, কারণ সেটা এই যে দ্বিমত পোষণ বা অন্য মত বা ভিন্ন মতের কে দমন করা, বিরোধীকে দমন করা, এই কালচারটা থেকেই আসলে আমরা মুক্তি পেতে চাই। এবং এটাকে পুঁজি করেই কিন্তু, এগুলাকে বন্ধ করে, মারধর করে কিন্তু হাসিনা ওকে, আমরা এই প্রসঙ্গে একটু জনাব সাইদ আব্দুল্লাহ আপনাকে শুনতে চাই। এটি শেষ প্রসঙ্গ, আপনি যদি এক মিনিট বলেন। জি, আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হয়। হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই, যে প্রসিডিউরাল এরর ছিল, মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয়। আমি এইটার প্রসঙ্গেই বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতেও মামলাগুলা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই আমার একটা অনুমান। ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের যেটা করা উচিত, অফেন্স যেটা হচ্ছে, অফেন্সকে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুভ করতে হয়, মামলা যেন তেন ভাবে করে দেওয়া, যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে, ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরর করা, এই জায়গাটা করা উচিত না। যেটা 2013 সালের রায় বলেন, সময় বলেন, এগুলা হয়েছিল। অফেন্স কি সেটা আলাদা ব্যাপার, রায়ের তো প্রসিডিউরাল ব্যাপারটা আলাদা। 2 নম্বর ব্যাপার বললে, এটাকে কেন্দ্র করে কেউ যদি প্রতিবাদ করে, তাদের যদি এইভাবে হামলার শিকার হইতে হয়, কোনো কিছু করতে হয়, এটা দুর্ভাগ্যজনক। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যেটা মনে করি, বিএনপি, জামাত, এনসিপি, বাম, ডান, সবার জন্য সামনের দিনের বাংলাদেশে এই হাতাহাতি, মারামারি, কেউ একটা মতামত দিল তাকে যে মারতে হবে, ধরতে হবে, এইটা থাকা উচিত না। আমি 1 মিনিট সময় নিয়েছিলাম, জাস্ট একটা প্রসঙ্গ আমি মনে করেছিলাম যে আপনি ওই যে আর্টিকেল 70 নিয়ে যখন কথা বলছিলেন, আবার আপনি ব্যাক করতে চেয়েছিলেন, যেহেতু শেষই হয়ে যাচ্ছে, জাস্ট আমি একটা কথা বলে শেষ করে দেই। ওই জায়গার ক্ষেত্রে যে সব আইনেই যে মত প্রকাশ করার জায়গায় থাকলো না, ব্যাপারটা তো এইরকম না। লাইক এমন হতে পারে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, এইটা নিয়ে আমাদের সংসদে একটা প্রাণবন্ত ডিবেট হইতেই পারে। সেই ক্ষেত্রে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে প্রাণ খুলে কথা বলতেই পারে। একটা সময় ছিল যে রাজনৈতিক দল একটা স্ট্যান্ড নিয়ে নিল, যে রাজনৈতিক দল এই আইনটা করতে চাচ্ছে যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডই হবে। আর্টিকেল 70 এখন যে অবস্থা আছে সেই অবস্থায় এটা আলোচনা হইতে বাধা নাই। আমি ওইটাই, আপনি যেভাবে বলছিলেন যে আসলে কোনো কিছুই করা সম্ভব না, আমি ওইটাই বলছি। এটা আমার কাছে কোনো কিছু মিনই করে না। এটা আমার কাছে কেন মিন করে না? আপনি যখন এর মধ্যে থেকে আসলে এটা আইন করবেন, আপনি ভোটটা দিতে পারবেন আইনের পক্ষে বা বিপক্ষে, আপনি কথাই কইতে পারবেন শুধু।
আপনি দাঁড়ায়া সুন্দর সুন্দর করে কথা কইতে পারবেন, অথবা ওই যে আমি মমতাজ আমার প্রিয় শিল্পী তার গানের কথা কইতেছিলাম, ওই গান আপনি গানটাই গাইতে পারবেন, আর কিছু করতে পারবেন না। না গান বলতে আমি মনে করি বাংলাদেশের সংবিধানে যদি প্রথম পরিবর্তনটা করতে হয় সেটা হচ্ছে আর্টিকেল 70 রিপিল করা, এবং কোন ইফ এবং বাদ ছাড়া, কোন ইফ এবং বাদ ছাড়া। বাংলাদেশের আমিও মনে করি এইটা ব্যাপকভাবে সংশোধন করা উচিত। এটা আমি নতুন না না সংশোধন না, এটা বাদ করছি। আর্টিকেল 70 এটা পুরোপুরি বাদ দিলে, এইটা পুরোপুরি বাদ দিলে এই সাবকন্টিনেন্টাল ভিউয়ে এইটা আপনার কলোনিয়াল মানসিকতার ভিউ, যে সাবকন্টিনেন্টাল মানুষরা আলাদা রকম মানুষ। খালেদ ভাই বাংলাদেশের বাস্তবতাটাকে আমরা যদি না বুঝি তাহলে বাংলাদেশের বাস্তবতা তো আপনি সাইদ আব্দুল্লাহ, আপনি বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা প্রত্যেকেই খালেদ ভাই। এই জায়গায় পাকিস্তানের মতো তো একটা সরকার যদি 5 বছর ধরে ফাংশন না করতে পারে, সেই বাস্তবতা আমাদের এই সাবকন্টিনেন্টে আছে। এইটার যে কেন একটা রেস্ট্রিকশন দেওয়া হয় এটার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা আছে, এবং আমার ব্যক্তিগত অভিমত হলো ওই পার্টিকুলার জায়গাগুলো বাদ দিয়ে এটা ঠিক আছে। আমার মনে হয় যে আমরা একটু আর্লি ঈদ মোবারক জানিয়ে দর্শকদের এবং আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে, যে কারণ আপনারা খুবই প্রাণবন্তভাবে অনেকগুলি আলোচনায় মানে অনেকগুলি বিষয়ের আলোচনায় আপনারা অংশ নিয়েছেন। দর্শক, আমরা আসলে ঈদের এই সময়টাতে 5 আর 6 তারিখে যে আমাদের দুটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলি আমরা ঈদের জন্য আমরা একটু বন্ধ রাখবো, আর পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ঈদ উদযাপন করেন, এবং আপনাদের দুজনকে আমরা অনেক 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 ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আচ্ছা।